নমস্কার। বিকেল থেকে আপনাদের সঙ্গে আছি, বিকেল 4টেতেও এবং 7টাতেও। এই শোটায় একটা পপুলারিটি কিছু থাকে এই জন্যই যে এত ভিড় এই শোটায় কেন, কারণ এখানে খুব গভীর বেশ কিছু ডিসকাশন থাকে, যেটা অন্যান্য শোয়ে হয় না। ওটায় টক শো থাকে। এটা টক শো একদম শেষের দিকে নেই, শুরুর দিকে ভালো কিছু টপিক থাকে, থিম থাকে। হ্যাঁ, আপনারা শো যখন দেখেন, আমার এত ভালো দর্শক আপনারা প্রতিদিন এই শোটা দেখার জন্য আমি জানি আপনারা ভীষণ ব্যাকুল হয়ে বসে থাকেন। সমস্যা এটাই যে আপনারা দেখছেন, আপনারা শুনছেন, কিন্তু আপনারা মেনে চলেন না। কিন্তু আবার অনেক পেশেন্ট আছে যারা খাতা পেন নিয়ে একদম বসে পুঙ্খানুপুঙ্খভাবে তারা নোট করে তাদের ডায়েরিতে। প্রচুর পেশেন্ট আছে তারা ডায়েরি সঙ্গে নিয়ে চেম্বারে এসেছে, স্যার আমরা এই পুরো যা হোম রেমেডিজ লেখেন আমরা সেগুলো পুরোপুরি একদম খাতায় লিখে মেনে চলি, এবং প্রচুর আশেপাশে এরিয়ার লোককে আমরা অলরেডি তাদের সাজেস্ট করেছি, রেকমেন্ডস করেছি। আবার এটা তো দারুণ ব্যাপার। এটা তো সকলে করে না, কারণ তারা শুধু এই মায়া টিভির ভক্ত না, সঙ্গে মেনেও চলে। এইটা অনেক বড় ব্যাপার, তাই না? তাই আপনাদের জানানো থাকলো যে এই 7:45 শো মাঝের মধ্যে খাতা পেন নিয়ে বসবে, ঠিক। আর ওই ফোন নাম্বার পেয়েছেন বলে, দেখতে পাচ্ছেন বলে হই হই করে ফোন করে ফেললাম, ডাক্তারবাবু ওই প্রচুর পেছনে ব্যথা হইতেছে, কোমরে একদম উঠতে পারতেছি না, এই একটা কিছু বলে দেয়, ওটা ওষুধ খান না, এখনই কিছু একটা বলে না। না, ওই রকম কোনো জাদু টোনা হয় না এখানে, তো ঠিক না? তাবিজ কবজ, জাদু টোনা, ঝাড়ফুঁক এসবের তো কেস নয়, যেখান থেকে একটু ফু দিয়ে দেবো আপনি ভালো হয়ে যাবেন, এসব কেস নয়। ইটস এ সায়েন্স, এটা ডাক্তারি, মেডিকেল সায়েন্স। ধৈর্য ধরে এতদিন কষ্ট করেছেন, একদিন কষ্ট করে চেম্বারে আসুন। যদি দূরে বাড়ি হয় তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা ভিডিও কলিংয়ে অথবা অডিও কলে ফোন করে প্রেসক্রিপশন করান, তারপর মেডিসিন 15 দিন হলেও খান। না অনেক দূরে বাড়ি, ডাক্তারবাবু মেডিসিন তো খেতে পারেন, আমি একা থাকি, বেরোতে পারি না। একা মানে আপনার কি 4 দেওয়ালের মধ্যে বেঁধে রেখে দিয়েছে নাকি খোয়াড়ে? তা তো নয়। তাহলে আপনার যদি ইচ্ছা হয় ভালো হবার, তাহলে আপনি যোগাযোগ করবেন পরিষ্কার। ওই শখের পেশেন্ট, ঢঙের পেশেন্টগুলো একটু অ্যাভয়েড করে চলি। তারা শুনুন, তাদেরকে বলেছি হ্যাঁ তারা ফোন করতে হবে না, তারা দেখুক, দেখেও যে হোম রেমেডি যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে সেগুলো ট্রাই করে দেখুন। কারণ ওই মানুষগুলো ওষুধ কেনে না, ঠিক। ওষুধ ওদের ভালো লাগে না, সব করবে। শাড়ি কিনতে যাবে, ঝালমুড়ি কিনতে যাবে, খাবার কিনতে যাবে, সাজুগুজুর জিনিস কিনতে যাবে। জাতিস্বর বলতে আর বাঙালির কারোর বুঝতে অসুবিধা হয় না। জাতিস্বর কি, কেন জাতিস্বর, এই শব্দটার মানে কি, কাকে বলে জাতিস্বর, কারা জাতিস্বর, বাঙালি কিন্তু জানে। প্রতিটা মানুষই ওয়াকিবহাল এই শব্দটির সঙ্গে, যাকে আমাদের মেডিকেল টার্মসে বলা হচ্ছে প্রি বার্থ। প্রিবার্থ মানে কি? জন্মের আগে। জন্মের আগে একটা মানুষ তার যদি কোনো ঘটনা, তার জীবনের কোনো ঘটনা, কোনো কথা মনে করে বলতে পারে জন্মের পর, তাকেই বলা হয় জাতিস্বর। প্রিবার্থ। অনেকে ব্যাপারটাকে মানে না,
বলে যায় এটা আবার হয় নাকি? আমি আপনাকে সায়েন্টিফিক্যালি অ্যান্ড লজিক্যালি বুঝিয়ে দেবো যে ইয়েস হয়, না হবার কিছু নেই। কারণ একটা মানুষ তার ব্যাকওয়ার্ড মেমোরিতে যেতেই পারে, যাকে বলা হয় পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়া, ব্যাকওয়ার্ড মেমোরি, এ জন্মেতেই। ইয়েস, দ্যাটস কল্ড ব্যাকওয়ার্ড মেমোরি। আপনার মস্তিষ্ককে যদি ধীরে 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 ঠিক এমনই একটি বলয় চক্র ঘোরানো অবস্থায় চোখ স্থির রেখে ধীরে ধীরে মনে করতে থাকেন আপনার কয়েক বছর আগের কথা, আরো অনেক বছর আগের কথা, ছোটবেলার কথা, আরো ছোটবেলার কথা, তারপর একদম ছোট্টবেলার কথা, এত দূর অবধি যদি আপনার ব্যাকওয়ার্ড মেমোরি কাজ করে, তাহলে কিছু মানুষ আছে যারা জন্মের আগেও যে ঘটনা ঘটেছিল সেটাও বলতে পারে। আর সেই মানুষগুলো কি বলা হয়? জাতিস্বর। So ladies and gentlemen, very minorly watch it, this program. বোঝার চেষ্টা করবেন, বুঝবেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা অনেক কিছুই জানি না, শুধু বোকার মতো চায়ের দোকানে বসে তর্ক করি আর আড্ডা মারি। আড্ডা তর্কের বিষয় নয় কিন্তু এটা। এমনই একটি সিচুয়েশন, স্ক্রিনের দিকে ফলো রাখুন। সে মনে করার চেষ্টা করত, এই মেয়েটি মনে করার চেষ্টা করতে 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 সে মনে পড়েছিল এই মেয়েটির পূর্বজন্মের কথা। না পড়ার কিছু নেই তো। আমরা যদি ভাবতে 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 একদম ছোট্টবেলায় যেতে পারি, তাহলে আমরা ঠিক মায়ের ডেলিভারি হবার 10 দিন আগে গর্ভে থাকা অবস্থায় কি ঘটেছিল সেটাও জানতে পারি। এমনিভাবে সাজিয়ে নিন গল্পটাকে। 9 মাস 10 দিন, 7.5 মাস, 6 মাস, 5 মাস অবস্থায়, 3 মাস, 2 মাস, 1 মাস, একদম জাইগোটে চলে যান। যদি জাইগোটে যাওয়া যায় তাহলে তার আগের মুহূর্তটাও মনে করা যায়। কারণ আমরা সিনেমায় দেখেছিলাম, সিনেমা তো কোনো না কোনো সত্য ঘটনা অবলম্বন নিয়ে হয়, একদম তো নিছক গল্প নিয়ে হয় না। কোথাও থেকে তো গল্পটা কালেক্ট করতে হয়। অস্কার অ্যাওয়ার্ডেড সত্যজিৎ রায় প্রেজেন্স, মনে পড়ছে? ছোটবেলায় খুব দেখেছিলাম, যার নাম সোনার কেল্লা। সোনা কেল্লা এই মুকুল দারুণ অ্যাক্টিংও করেছিল, কিন্তু এই মুকুল ছিল জাতিস্বর সন্তান। কিভাবে তার পূর্ব জন্মে কে ছিল, তার সম্পত্তি কোথায় রাখা ছিল, কোন গুপ্তধন ছিল ইত্যাদি, এইটা নিয়ে রহস্য রোমাঞ্চে ভরা একটা সুন্দর সিনেমা আজও দেখতে ইচ্ছে করবে বসে, যার নাম সোনার কেল্লা। তাহলে একটা মানুষ কি তার মেমোরি থেকে পিছনে হাঁটতে পারে না? 60 বছর বয়স, আপনি 30 বছরের কথা কি একদম ভুলে গেছেন? আচ্ছা, যদি 30 বছরের কথা মনে করতে পারেন, আপনার কি 12 বছরের কথা মনে নেই? 12 বছরের কথা যদি মনে পড়ে, আরেকটু চেষ্টা করুন, 5 বছরেও যাবে। আরেকটু চেষ্টা করুন, 3 বছরেও যাবে। আরেকটু চেষ্টা করলে 2 বছরেও যাবে। 1 বছরেও মনে করতে পারা যায়। আর যদি 1 বছরে, দেখুন অ্যারো দেওয়া আছে এখানে, রেড অ্যারো, পিছন দিকে মেমোরি যাচ্ছে। যদি 1 বছরের পরেও মনে করতে পারেন, তাহলেই আমরা আমাদের ভ্রূণে চলে যাব। মানুষ মৃত্যুবরণ করার পর তার শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, অথবা দফন করে দেওয়া হয়, সমাধি দিয়ে দেওয়া হয়। কিন্তু তার আত্মা, তার কি মৃত্যু ঘটে? একজনও কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবে যে হ্যাঁ, আত্মারও মৃত্যু ঘটে যায়? না।
তাই আত্মা কিন্তু মৃত্যু হবার সাথে সাথেই ঠিক এমনি করেই শরীর থেকে বাইরে চলে যায়। তার সাধের এই শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবার পর আত্মা ঘুরে বেড়ায় আবার একটি শরীরের মধ্যে প্রবেশ করবে বলে। তাহলে কি আপনাকে বোঝাতে পারলাম যে জাতিস্বর নিছক কোনো কাল্পনিক কল্পনা নয়, এই গল্প কোনো কল্পনা থেকে আসেনি, বাস্তব কোনো ঘটনা থেকে এসেছিল। এবং খবরের কাগজে আপনারাও হয়তো শুনেছিলেন, যারা 70-80 দশকের আছেন, সেই বর্ণালী নামে মেয়েটি, যার দজ্জাল শাশুড়ি, শ্বশুর এবং স্বামী পুড়িয়ে মেরে ফেলেছিল। মৃত্যুবরণ করার পর সে আবার অন্য ঘরে জন্ম নিয়ে এসে আঙুল তুলে দেখিয়ে দিয়েছিল, এই বাড়িতে আমার আগে বৌমা হিসেবে ছিলাম, আমাকে এইভাবে পুড়িয়ে মারা হয়েছে। তার কথা বিশ্বাস করছিল না কেউই, পাগল মনে বলছিল তাকে, ওই ছোট্ট মেয়েটিকে। তারপর তার পুঙ্খানুপুঙ্খ ডিরেকশন নিয়ে যে ওই ঘরে কোন ঘরে কি আছে হুবহু বলে দেবার পর তার শ্বশুর, শাশুড়ি এবং স্বামীকে অ্যারেস্ট করা হয়েছিল। এই ঘটনা নিউজ পেপারে ভীষণভাবে ছড়িয়েছিল। যারা 70 দশকের মানুষ টিভি বসে দেখছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন। ঠিক এবার আপনি বলছেন যে এ তো তাহলে কোটিতে একজন হয়। কোটিতে কেন, কয়েক কোটিতে একজন হয়, এবং তারা দাগ রেখে যায়। তারা মৃত্যুবরণ হবার আগে পৃথিবীতে দাগ রেখে যাবে যে হ্যাঁ, পৃথিবীতে এসেছিল, কিছু একটা করে গেছে। কারণ এই আত্মাগুলি সাধারণ কোনো আত্মা নয়। এখন যদি বলি আপনি টিভির সামনে বসে দিদি ভাই, যদি বলি আপনিও জাতিস্বর, আপনি না ডাক্তারবাবু লেসা টেসা করে লিসে বোধ হয় এই ভদ সন্ধ্যেবেলা কি কইতাছে যে আমি নাকি জাতিস্বর। আমি সকালবেলা মোবাইল রেখে বিকেলবেলা খুঁজে পাই না, আমার কইতাছে আবার আগের জন্মের কথা কও। বাস্তব কথা, ঠিক, কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। আপনি যে জাতিস্বর নয় সেটাও আমি প্রমাণ করে দিতে পারি, আবার জাতিস্বর হ্যাঁ এটাও প্রমাণ করে দিতে পারি। আপনি জাতিস্বর, আপনি ভাবুন আপনি জাতিস্বর। পূর্বজন্মের যা কিছু বহন করে এ জন্মে এসেছে, সোনার কেল্লার মুকুল তার স্মৃতি বহন করে আবার পরজন্মে এসেছিল। আপনি পূর্বজন্মের অসুখ বহন করে এ জন্মে এসেছেন। তাহলে আপনি জাতিস্বর নয় কেন? ইয়েস, আপনিও জাতিস্বর। মনে করুন আপনি এই জন্মে প্রচুর খারাপ অবস্থায় আছেন, একদম শনি 7.5 দশা চলছে। আপনি বলি হে ভগবান, পূর্বজন্মের কি পাপ করছিলাম আমি, এই জন্মে তো এত কষ্ট পাইতেছি কেন, কি করছিলাম আমি? ভাবার বিষয়, পূর্বজন্মের পাপ। এই পাপ পুণ্য যদি পূর্বজন্ম থেকে বয়ে আনি, বলি তো আমরা, তাহলে এই জন্ম খুব কষ্ট হয়। তাই আমরা সব মানুষ জাতি পাপ পুণ্য স্মৃতি আর কিছু না নিয়ে আসি, 3টি অভিশাপ। এই মারাত্মক 3টি অভিশাপ কি? নাম্বার 1, ডায়াবেটিস, hypertension and thyroid। এই 3টির মধ্যে যে কোনো একটি যদি বহন করে আনেন আপনিও জাতিস্বর। কারণ এই 3টি অসুখ তৈরি করা যায় না, এই 3টি অসুখকে বহন করে আনতে হয়। পূর্বজন্ম, জেনেটিক্স মানেই তো আপনার জন্মের আগে থেকেই ডিসাইড হয়ে গেছে এই রোগটা আপনাকে দেওয়া হবে, তার মানে এটা পূর্বজন্মের। তো am I right or wrong? ভাববেন,
আজকে রাতে পাবেন। আর এই তিনটি ডিজিজের মধ্যে যে কোনো একটি থাকলে এইরকম মুড়ি মুরকির মতো ওষুধ খাওয়ানো হয়। অ্যালোপ্যাথি ডাক্তার তাকে বলে দিয়েছে কোনোদিন ওষুধ বন্ধ করা যাবে না। আচ্ছা, অনেক বড় ডাক্তার, ওষুধ বন্ধ করা যাবে না। ওষুধ যদি বন্ধ করেন তাহলে এই হাল হবে। ইয়েস, বল হরি হরি বল। চেঞ্জটা করা হোক, একটু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা হোক। তাহলে ডাক্তারের কথা মানতে হবে, না হলে তো 4 জন ড্রাইভার আসবে, গাড়ি করে নিয়ে চলে যাবে, তাই তো? শেষ হয়ে গেল। তাহলে আমরা আসি আজকের প্রথম অভিশাপে। প্রথম অভিশাপ এটাই যে এত পাপ করেছিলেন পূর্বজন্মে যে এ জন্মে আপনাকে বেঁচে থাকাকালীন নিজের পেটে নিজেকে ছুঁচ ফুটিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আর কিছু জুটুক না জুটুক, মেছিরির ছুরি জুটেছে আপনার জীবনে। মেছির ছুরি মার্ডার হলে কোনো পুলিশ তার কিনারা করতে পারবে না, যাকে বলা হয় ডায়াবেটিস। রক্তের দোষ। রক্ত নাকি মিষ্টি হয়ে গেছে, তাহলে আবার দোষ কোথায়? এত মিষ্টি হয়ে গেছে যে রক্ত গাঢ় হয়ে যাচ্ছে শরীরের ভিতরে, হার্টের মধ্যে দিয়ে সার্কুলিং হচ্ছে না, থেমে যাচ্ছে। যেখানে যেখানে থেমে যাচ্ছে সেখানে নামনেস, টিংলিং, ভ্যারিকোজ ভেইন, কখনো কখনো হার্ট ফেল অবধি হয়ে যায়, কখনো স্ট্রোক হয়ে যায়। কিসের প্রবলেম? রক্তের দোষ, এই ডায়াবেটিস। তাই তো একে বলা হয় সাইলেন্ট কিলার। So now, ladies and gentlemen, I will talk about diabetic type 2. এর আগে বহুবার শিখিয়েছি, সন্ধ্যে 7টার সাথেও বলেছি যে সুগার কিন্তু 2 রকমের হয়, টাইপ 1 and টাইপ 2, রাইট? তাহলে আমরা প্রথম টাইপ 2 নিই, চলুন। প্যানক্রিয়াস। ডায়াবেটিসকে সুস্থ করতে গেলে, ডায়াবেটিস থেকে মুক্তি পেতে গেলে আপনাকে প্যানক্রিয়াস সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। প্যানক্রিয়াস কি, কোথায় থাকে, এর কাজ কি? প্যানক্রিয়াসের কাজ হরমোন নিঃসরণ করা। সেই হরমোনের নাম ইনসুলিন, অগ্ন্যাশয়। যদি এটা ইনফেকশন হয়ে যায়, প্যানক্রিয়াটাইটিস, তার ছুটি হয়ে গেল। এর কোনো সারা পৃথিবীতে চিকিৎসা নেই। এই যে আপনার জবাই করা কিছু ডাক্তার আছে আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, অপারেশন করুন, অপারেশন করুন, অপারেশন করুন। আমি কালকে 10টা প্যানক্রিয়াটাইটিসের রুগী পাঠাবো, দিন অপারেশন করুন, দেখি কত দম হচ্ছে, আপনার বিদ্যা কত দূর। তখন বলবেন না, হ্যাঁ এটা তো অপারেশন হয় না। কেন? তখন আপনার জবাই কারখানা বন্ধ হয়ে যায়। ভেরি স্ট্রেঞ্জ। সো নেক্সট পেজ। Type 2 diabetes. Blood sugar levels increase due to insulin resistance. যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় আর ক্ষরণ হচ্ছে না প্যানক্রিয়াস থেকে, তখনই ব্লাড সুগার লেভেলসটা বাড়তে থাকে আমাদের রক্তের মধ্যে। এবার কিন্তু জানা দরকার, আরে সুগার এ তো নামে তো মিষ্টি, এরে আবার সাইলেন্ট কিলার কয় কেন? মিষ্টি তো ভালো জিনিস, খারাপ তো কিছু নাই। কিন্তু আপনি কি জানেন যে মিষ্টি যদি হয় আপনার রক্ত, তার জন্য কি কি সাংঘাতিক অসুখ হয়ে যেতে পারে আপনার শরীরে? ডায়াবেটিস নিজে কোনো অসুখ নয়, ইটস নট এ ডিজিজ, ইটস এ সিস্টেম ডিসঅর্ডার। ভুল করে ফেলবেন না। কিন্তু এই সিস্টেম ডিসঅর্ডারের জন্য মারাত্মক কিছু অসুখ এসে জোটে আমাদের কপালে। সেটা কি কি?
জানা দরকার আছে কি ক্ষয়ক্ষতি হয়ে যায় যদি আপনার ডায়াবেটিস হতো, বা যাদের আছে। ওয়াচ ইট। ব্লার ভিশনস, আপনার দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমজোর হয়ে যাবে এবং ঝাপসা দেখতে থাকবেন। চশমা পড়লেও আপনি পরিষ্কার দেখতে পাবেন না। এ থেকে আপনার গ্লুকোমাও হয়ে যেতে পারে, আপনার চোখে ছানি পড়তে পারে, আপনার লেন্স খারাপ হয়ে যেতে পারে, আপনি অন্ধ হয়ে যেতে পারেন কমপ্লিটলি। আমি হতে দেখেছি, পুরো অন্ধ হয়ে গেছে ডায়াবেটিস থেকে। আবার এখন কিছু উন্নয়ন করা ডাক্তার এসেছে বাজারে, তারা নাকি বলে চোখেও ইঞ্জেকশনটা 18,000 টাকা দাম, প্রতি মাসে একটা করে নিলে নাকি তার চোখ ঠিক হয়ে যাবে। মশাই, এসব ঢপ মাছের বাজারে চলে, মেডিকেল সায়েন্সে চলে না। ওই একটা করে 18,000 টাকা দাম ওই ইঞ্জেকশন 3 বছর ধরে দিলে নাকি চোখ ঠিক হয়ে যাবে। একটাকেও করেছেন সুস্থ? ওষুধের ইঞ্জেকশনের দাম তো বেশ হাঁকিয়ে নিচ্ছেন 18,000 টাকা। 2-1 টাকা নয়, 18,000, দুটো ফ্যামিলি চলে যায়। তাহলে so beware, try to maintain the restrictions, food restrictions. আর কি ক্ষয়ক্ষতি হয় মানুষের জীবনে? সুগার রোগীদের ফাঙ্গাল ইনফেকশন হতে থাকবে, অ্যান্ড জেনিটাল ইনফেকশন, মারাত্মক ধরনের ইচিং, স্কিন ডিজিজ, চামড়া লুজ হয়ে যাওয়া। আরো একটা বিরাট ক্ষতি হয়ে যায়, আনসার্টেন ওয়েট লস, আনএক্সপেক্টেড, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না সেই ধরনের ওয়েট লস হয়ে যায় আপনার। যাদের সুগার আছে তারা বুঝছে। এই মাসেলস গুলো ধীরে ধীরে লুজ হয়ে যাবে। 30 বছর বয়সে আপনাকে 50 বছর মনে হবে, এত ডেঞ্জারাস। এরপরেও বলছেন 30 বছর হয়ে গেল ডাক্তারবাবু, সুগার তো সারে নাই, কি খান? খাই না, ইনসুলিন দিয়েছিল নিচ্ছি। আচ্ছা, এমনি ভাবেই চলছে, বেশ ভালো আছে। আর আপনার ডাক্তারও বলি আরে বেশ জমিয়ে ব্যবসা বসেছে, রুগী একটা সুস্থ হচ্ছে না, খালি ট্যাবলেট বদলানো হচ্ছে আর টেস্ট হচ্ছে, তাই তো? আর সুযোগ বুঝে ইনসুলিনটা ধরিয়ে দেওয়া হচ্ছে, পুশ সেলিং। বাহ, দারুণ ডাক্তারি চলছে। নেক্সট যাই, টিংলিং অ্যান্ড নামনেস, হ্যান্ডস অ্যান্ড ফিট, পা ঝিঁঝি ধরে যাওয়া, হাত ঝিঁঝি ধরে যাওয়া, হাতে চায়ের কাপ থাকতে থাকতে কখন পড়ে যাচ্ছে, চাবি পড়ে যাচ্ছে, মোবাইল পড়ে যাচ্ছে, বুঝতেও পারছি না আমার হাতে কখন, পায়ে কখন, নার্ভাস সিস্টেম উইক হয়ে গেছে। But why? In this age, I'm only now 30. I am suffering in tummy, numbness. Why? প্রবলেম কোথায়? আমরা খুঁজে দেখি না, আমরা নার্ভের বড় বড় ওষুধ খেতে থাকি, তাই তো? প্রবলেম কোথায়? আমি বারবার ওই জন্য আপনাদের বলি কারণটা খুঁজো। কারণ, কজ, কারণ কি? ডায়াবেটিসটাকে ঠিক করুন, আপনার হাতের পায়ের নার্ভাস সিস্টেম চলে যাবে। আরেকটা কারণ কি হয়? ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। বারবার রাত্রেবেলা দৌড়ে দৌড়ে বাথরুম যাওয়া, টয়লেট করতে যাওয়া। বহুমূত্র রোগ। আপনারা হয়তো বলতে পারেন স্যার এটা তো প্রোস্টেট প্রবলেম, ওটা তো পুরুষদের জন্য হলো, তাহলে মহিলারাও বারবার রাতে যারা ইউরিন করতে যায় তাদের, মহিলাদের তো প্রোস্টেট থাকে না, তাহলে বহুমূত্র রোগ, ইটস ওয়ান কাইন্ড অফ ডায়াবেটিস অলসো। ক্লিয়ার? নেক্সট, কনস্ট্যান্ট হাঙ্গার, প্রচুর খিদে পাবে, খালি খাই খাই মনে হবে, এটা খাবো ওটা খাবো ওটা খাবো ওটা খাবো, ফ্রিজে মিষ্টি রাখা থাকলে খেয়ে নেবে। বলি একটা একটু কোনা ভেঙে খাইছি ডাক্তারবাবু, ওইটা আর কি হয় বল? একটু বিয়ে বাড়ি গেছিলাম, একটা রসগোল্লা খাইছি ডাক্তারবাবু, আমি 4টে খাই না। আচ্ছা, আপনাকে একটা খাবারও পারমিশন দেওয়া হয়েছে নাকি? অদ্ভুত।
আর একটা মারাত্মক সমস্যা হয় কি জানেন, এই ধরুন সবজি কাটছেন, কাজ করছেন, এই করতে করতে যদি আপনার বাই চান্স হাত কেটে যায়, সেই কাটা জায়গা, ক্ষত জায়গা শুকাতে পারবেন না, আস্তে আস্তে ওই জায়গায় অ্যাবসেস তৈরি হতে থাকবে। Like that. So beware all diabetic patient. খুব সাবধানে কাজকর্ম করবেন। যদি কেটে যায় এইরকম অবস্থা হবে, শুকাতে পারবেন না। তাহলে কত জ্বালা দেখেছেন। আমি ওই জন্য বারবার একটা কথা বলি, বাড়িতে কুকুর পুষুন, বিড়াল পুষুন, ডায়াবেটিসকে পুষবেন না, আপনার ফ্যামিলি শেষ করে ফেলবে। রাক্ষসের রোগ, পুরো ফ্যামিলিটা বরবাদ হয়ে যাবে। আর একটা বড় প্রবলেম হয়, পুরুষ অথবা মহিলা, বোথ সাইড, ওয়াচ ইট। সেক্সুয়াল ডিসঅর্ডার। পৃথিবীতে যত ডায়াবেটিক পেশেন্ট আছে সব সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন। শরীরে উত্তেজনা বলে কিচ্ছু নেই তাদের। হাজার হাজার ডাইভোর্স হয়ে যাচ্ছে পার ডে। শুধু কারণ কি? শরীরে উত্তেজনা নেই। সেক্সুয়াল ডিসঅর্ডার, ইরেকটাইল ডিসফাংশন, ফাস্ট ডিসচার্জ, সুখে শান্তিতে নেই। ডাইভোর্স হয়নি তবুও যারা আছেন একসঙ্গে জোট বেঁধে, তারাও ভালো নেই, বনিবনা নেই। আর একটা মারাত্মক ক্ষতি হয়ে যায়, সুখের সংসারে এবারে বাজ পড়ার মতো অসুখ, যার নাম কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর হয়ে যায় যদি আপনার 40-50 বছরের মধ্যে, আর যদি সেই রোগীর ইনসুলিন চলে, পৃথিবীর কোনো ডাক্তার লিখে দিতে পারি কোর্ট পেপারে, যদি কিডনি ফেল হয়েছে আর সেই মানুষটির ইনসুলিন চলছে, আর তাকে তুলে আনতে পারবেন না। সে আপনি হাজার ডায়াবেটিসের জন্য যদি ডায়ালিসিসও করেন, তাতেও আপনি তুলতে পারবেন না। এই রোগী আর ফিরবে না, শেষের খাতায়, শেষের কবিতা হয়ে যাবে। এর থেকেও আরো মারাত্মক আরেকটা প্রবলেম আছে ফর ডায়াবেটিস। ইয়েস, হার্ট অ্যাটাক। শুধু হার্ট অ্যাটাক নয়, আপনার ব্রেন স্ট্রোকটাও অবধি হয়ে যেতে পারে। তার মানে এই ডায়াবেটিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে মানুষগুলো, তারা কিন্তু সবসময় একটা টেনশনে থাকে। অলওয়েজ দেখবেন একা বসে আছে, কি হা হা করে আকাশের দিকে থাকে, কোন একটা গভীর চিন্তায় মগ্ন সে। যত ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের দুশ্চিন্তা আছেই। অহেতুক চিন্তা করতে 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 তারা কি ভাবে যে আমি যেই ডায়াবেটিক পেশেন্ট, যে কোনো দিন যে কোনো সময় চলে যেতে পারি। এই দুশ্চিন্তাটা সবার আগে কাজ করে। এবার আসি টাইপ 1-এ। টাইপ 2 কারা? আপনার আমার মতো যারা নর্মাল ডায়াবেটিসে ভুগছে, প্রচুর মানুষ আছে, সেটাই ডায়াবেটিস টাইপ 2। আর ডায়াবেটিক টাইপ 1 সেটা আপনার আমার মতো লোকেদের নয়, একদম ছোট্ট বয়স থেকে শুরু হবে। 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর ডায়াবেটিক টাইপ 1। 30-এর পরে হলে টাইপ 2-তে যাবে যদি আসে। This is type 1 now.
Now I would explain some about type 1s. An increased amount of glucose remains in the blood. The pancreas produce little or no insulin. কোনো রকম ভাবে আর প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ হয় না। তারাই ডায়াবেটিক টাইপ 1 এ ভুগছে। তাদের ট্রিটমেন্ট কি? বলছে শুরু থেকেই ইনসুলিন, আর কিছু নেই। তাই মেরামত করবেন না, রিপেয়ার করবেন না প্যানক্রিয়াসটাকে? ওর তো কোনো ওষুধ হয় না, তাহলে ইনসুলিন দিচ্ছেন কেন শুধু শুধু? ওই ছোট্ট বাচ্চাটা এখন যদি 30 করে 3বার ইনসুলিন দিয়েছেন, মানে সারাদিনে 90 ইনসুলিন চলে, 90 ইউনিটস। এই 10 বছরের বাচ্চাটা যখন 20 বছর বয়স হবে তখন কত নেবে? 180 ইউনিট। বোঝাতে হবে তো। আপনি তো দিয়ে দিলেন, বিরাট খুশ আপনার পেশেন্ট, কেন? ইনসুলিন চার্জ করে আমার বাচ্চার সুগার কমে গেছে। এটা ভেবে দেখেছেন এই যে 10 বছর বয়সে এই ডাক্তারবাবু আপনার বাচ্চাকে 3বার ইনসুলিন নিতে বলেছে 30 ইউনিট করে, ওই বাচ্চার যখন 20 বছর বয়স হবে তখন কত ইনসুলিন নিতে হবে? তাহলে এই ইনসুলিন নেওয়া কি আদৌ কোনোদিন বন্ধ হবে? না নাটক চলবে একের পর এক সিরিজ, পুষ্পা 1, পুষ্পা 2, পুষ্পা 3। হিন্দি সিনেমার এপিসোড পেয়েছেন? একটু ভাবুন, আপনার বাচ্চার ডায়াবেটিস আছে, বড় হলে হতো, সে ছোট্ট মানুষ, তাকে এই ছুঁচ ফুটিয়ে বেঁচে থাকাটা কি কষ্টকর। বেশ, যদি বলে 5 বছর ইনসুলিন নিলে একটা নর্মাল জায়গায় চলে আসবে, তখন আর ইনসুলিন নিতে হবে না, আই উড এগ্রিড। কিন্তু তাদের কোনো জবাব নেই। কতদিন ইনসুলিন নিয়ে যেতে হবে আই ডোন্ট নো। ডাক্তার একটা কথাই বলবে আপনার। এই সমস্ত ট্রিটমেন্ট আমি জানি না, এতদিন অবধি চালিয়ে এসেছে লোক, স্টেবল করেছে, এখন আর চালানো ঠিক না। কেন? সাবস্টিটিউট বেরিয়ে গেছে অনেক কিছু। ছুঁচ ফুটে ইনসুলিন এখন আর দিনে নিতে হয় না। এখন এগুলো খোঁজ খবর রাখুন। সাবঅর্ডিনেট ওয়ে বেরিয়ে গেছে, একটা মানুষকে সুগার কমিয়ে রেখে দেওয়া যায় বাই মেডিসিন। এবং যদি ভালো করে রেস্ট্রিকশন করে, মেনে চলে, যারা ডায়াবেটিক টাইপ 1 তাদের ভাত খেতে নেই। জানেন কি? আপনার বাচ্চাকে তো বলে দিয়েছে ডাক্তার, আরে 2 বেলা ভাত খাওয়ান, 3 বেলা ভাত খাওয়ান, কিচ্ছু অসুবিধা নেই। গোটা গোটা আপেল খাওয়াবেন, রসগোল্লা খাওয়াবেন, কিচ্ছু অসুবিধা নেই। ইনসুলিন নিচ্ছে তো, ডোজটা বাড়িয়ে দেবেন বেড়ে গেলে। আরে বাস, মানে 30 ইউনিট করে 3বার নিচ্ছিল, ওতে হচ্ছে না। তারপরে যদি বলে যে 350-এর উপরে থাকলে এরপরেও আরও 30 ইউনিট একবার নেবেন, সকাল দুপুর বিকেল রাত্রি। আপনার ডাক্তারি বিদ্যা তো প্রচুর। মানুষটাকে বাঁচার জন্য ট্রিটমেন্ট করছেন না মেরে ফেলার জন্য? প্রশ্ন তো একটাই। সো আমরা এমনিভাবেই বলি হচ্ছে প্রতিদিন কিছু রং ট্রিটমেন্টের জন্যই আজকে লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে এই ডায়াবেটিস নিয়ে মারা যাচ্ছে। শুধু ডায়াবেটিস একটা রোগ, মারা যায় ডায়াবেটিস হলে। কি করে? তাকে কন্ট্রোল করা শিখিয়ে দিন, সে এমনি ওষুধ ছাড়াই ভালো থাকবে। আপনি আবার তাকে বলেছেন আপেল খেতে। ও মাই গড, মহাপুরুষ ডাক্তার না, বলছে আলু সিদ্ধ করে জল ফেলে দিন, আপনার শরীর ভীষণ ভালো থাকবে। এতে সুগার বাড়ে না। বইয়ের কোন দিক পড়েছেন মশাই? পিছন মলার থেকে পড়তে পড়তে সামনের দিকে এসেছিলেন। আমার উদ্দেশ্য একটাই, না পারেন বলে দেবেন, কিন্তু রং জাজমেন্ট করে তাদেরকে মাথায় ঢুকিয়ে দেবেন না খারাপ বা ভুল কিছু পদ্ধতি। মানুষটা বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আপনার কাছে পয়সা দিয়ে ট্রিটমেন্ট করতে এসেছে। আপনি তাকে সব রং জিনিস শিখিয়ে দিচ্ছেন। অদ্ভুত ডাক্তার আপনি। মানে একদম সব, যত রুগী আসবে সব শ্মশান ঘাট কন্ট্যাক্ট। বাবা, তাহলে একটা দিন গিয়ে তো 1 লাখ রুগী দেখতে হবে আপনাকে, কারণ আপনি তো জীবনে একটা রুগীকেও সারাননি, সব তো রয়ে গেছে, তারা সবাই আসছে আর যাচ্ছে। তাহলে তো চেম্বার নয়, আগামী দিনে আপনার তো ধর্মশালা বানাতে হবে, তাই তো? এত রুগী, সব রুগীই তো রয়ে গেছে, তারা রুগীই রয়ে গেছে, কেউ একটাও সারেনি।
এই ধরনের সিস্টেমে যাবেন। ইনসুলিন আবিষ্কার হয়েছিল, আবার বলে দিই, মানুষের এমার্জেন্সি পিরিয়ডে ইউজ করার জন্য। সাডেনলি কোনো অপারেশন আছে, তাকে অপারেশন করতেই হবে। সো ডায়াবেটিক পেশেন্ট ইনসুলিন দিয়ে নামিয়ে নাও, অপারেশন করে নাও। এছাড়া আর কিছু না। আপনি বলছেন সারা জীবন, একবারে যতদিন না হরিবোল আপনার কানে আসছে আওয়াজটা আপনার জন্য, আপনি ততদিন ইনসুলিন নিয়ে যান। টু গুড, প্রচুর উন্নতি হয়েছে আমাদের ট্রিটমেন্টে, তাই না? থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। সিমটম অফ ডায়াবেটিক টাইপ 1 কি কি? পায়ের দিকে ঝিঁঝি ধরতে থাকবে, প্রচুর দুর্বলতা থাকবে, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাবে আস্তে আস্তে, বারবার খিদে পাবে, ওজন কমতে থাকবে, ইউরিন করতে গেলে জ্বালা করবে, রাতে বারবার ইউরিন যাবে, জিভ মুখের ভেতর শুকিয়ে যাবে, অ্যাবডোমিনাল পেন, পেটে যন্ত্রণা হতে থাকবে এবং প্রচুর জল পিপাসা পাবে। এই ঠিক ছোট্ট মানুষগুলো, তাদের দেখে কষ্ট হয়, আর এই ছোট্ট মানুষগুলো তাদের ধরিয়ে দেওয়া হচ্ছে দিনে 3 থেকে 4 বার করে ইনসুলিন। ইনসুলিন প্রডিউসিং সেলস ডিস্ট্রয়েড। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে ইনসুলিন তৈরি করে যে সেলগুলো, সেগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। তাই এটা জন্মের পর থেকেই সিস্টেম ডিসঅর্ডার হয়ে বসে আছে, তাই একে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। যারা জানতেন না তারা আজকে জেনে নিলেন। অ্যাকচুয়ালি খাদ্য তালিকা আপনাকে আপেল খেতে বলেছে, আলু খেতে বলেছে, ভালো করে শুনে নিন। আজকে আপনি আমার ওষুধ খান আর না খান, আমি একটা কথা এখনো জোর দিয়ে বলে দেবো, আমি যে ফর্মুলা বলে দেবো শুধু ওই ফর্মুলাতে চলবেন, আপনার জীবনযাত্রাটা মেনটেন করুন। আপনি দেখবেন আপনার সুগার রিডিং আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমার 25 বছরের অভিজ্ঞতা কোথাও ভুল নেই। যদি আপনি নিজে বদমাইশি না করেন, আপনার সুগার ওখান থেকে আর একদম বাড়বে না, প্রতি মাসে নামতে থাকবে। এই খাবারগুলো বন্ধ। একমাত্র শশা আর জাম ছাড়া আপনার কিছু খাওয়া চলবে না। আলু কুমড়ো বন্ধ থাকবে। ভাতের পরিমাণ এর থেকেও কম নিন। মিষ্টির দোকানের দিকে যাবেন না। এটা ছিল আজকের প্রথম অভিশাপ। তাহলে বুঝতে পারছেন যে আমরা ডায়াবেটিসে যে ভুগছি, জীবন হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, এনি টাইমস, এবং একটা সাংঘাতিক মৃত্যু। নয় হার্ট অ্যাটাক, নয় স্ট্রোক, নয় কিডনি ফেল। সুস্থ স্বাভাবিকভাবে মরণ আসবে না, কিন্তু আপনার দগদে দগদে মরতে হবে। তাহলে আমি আজকে টপিক কি শুরু করেছিলাম? জাতিস্বর। তাহলে দগদে দগদে মৃত্যু কি? পাপ, পাপ বহন করা। পূর্বজন্মের পাপ এই জন্মে আসার পরেও আপনাকে মাসুল দিতে হচ্ছে। আগের জন্মে মেটানো হয়নি, এই জন্মে মেটাতে হচ্ছে, ধার শোধ হচ্ছে। আমরা এই কারণগুলো নিয়ে আলোচনা করি, আবার কখনো কখনো করা হয় না। এখনো প্রচুর পেশেন্ট আছে, তারা ডায়াবেটিক পেশেন্ট, একটু চা খাবে তাতে আবার চিনি দিয়ে, বলে একবারই তো খাই, আর খাই না। বিশ্বাস করেন ডাক্তারবাবু, মিষ্টির দোকানের দিকে তাকাই না অব্দি, যাওয়া তো দূরের কথা। আপনি জানেন চিনিতে কি ক্ষতি হয়?
সেই নলেজ নেই। চলুন দেখে নিই কি ক্ষতি হয় চিনিতে। চিনি আমাদের অনেকেরই পছন্দের খাবার। নিজেরা তো খাচ্ছি, অম্লান বদনে তুলে দিচ্ছি বাড়ির ছোট্ট শিশুটির মুখে। কিন্তু চিনি খেয়ে শরীরের কি সর্বনাশ ঘটাচ্ছেন আপনি, তা যদি জানতেন তাহলে খাবার না, বিষ বলে ছুঁড়ে ফেলে দিতেন হোয়াইট পয়জন নামের এই চিনিকে। বুড়িয়ে যাওয়া চিনি খেলে আপনার ত্বকে ভাঁজ পড়ে এবং চেহারা বুড়িয়ে যায়। নেদারল্যান্ডের লাইডেন ইউনিভার্সিটির একদল গবেষক 50 থেকে 60 বছর বয়সী 600 মানুষের ব্লাড সুগার মাপার পর এদের ছবি দেখতে দেন 60 জন স্বেচ্ছাসেবীকে। স্বেচ্ছাসেবীরা এমন প্রতিটি মানুষকে বেশি বুড়োটে দেখাচ্ছে বলে মন্তব্য করে যাদের রক্তে চিনি বেশি পেয়েছিলেন বিজ্ঞানীরা। বলা হয় রক্তে প্রতি 1 মিলিলিটার বেশি চিনি থাকা মানে আপনি আপনার বয়সের চেয়ে 5 মাস বেশি বুড়ো হয়েছেন। মুখের ব্রণের সাথে চিনির খুবই ভালো যোগ। চিনিযুক্ত খাবার যত খাবেন তত চেহারা ও শরীরে ব্রণ একনের সমস্যা বাড়বে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন। ক্যান্সার চিনি জাতীয় খাবার নিয়মিত খেলে ক্যান্সার হবার ঝুঁকি বাড়ে, বিশেষ করে ব্রেস্ট ও কোলন ক্যান্সার। আর এটা এজন্য হয় যে চিনি শরীরে ইনসুলিনের উৎপাদন বাড়ায়। এদিকে কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হলো ইনসুলিন। আর আমরা জানি কোষ বিভাজনের এক অস্বাভাবিক সহজাতই হলো ক্যান্সার। ডায়াবেটিস চিনির ক্ষতি হিসেবে সম্ভবত এই রোগটি সবচেয়ে পরিচিত। 9,01,249 জন মহিলার উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে মহিলারা প্রতিদিন 1 গ্লাস করে মিষ্টি জাতীয় পানীয় খান তাদের ডায়াবেটিসের ঝুঁকি যারা মাসে মাত্র একবার খান তাদের চেয়ে 83 ভাগ বেশি। ফ্যাটি লিভার লিভারের একটি কাজ হলো চিনিকে ফ্যাটে পরিণত করে জমিয়ে রাখা। বেশি চিনি খাওয়া মানে বেশি চর্বি জমা। এই অবস্থাকে বলে ফ্যাটি লিভার। আর বুঝতেই পারছেন তখন লিভার আপনার শরীরের যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো করে সেগুলো ব্যাহত হয়। দাঁতের ক্ষয় চিনি খেলে দাঁত নষ্ট হয়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের এক গবেষণায় দেখা যায় যে বেশি চিনি খেলে মুখের উপকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ফলে দাঁতের ক্ষয় হয় এবং কমে যায় দাঁতের ঔজ্জ্বল্য। নেই কোনো পুষ্টি। চিনি এমন একটি খাবার যার কোনো পুষ্টিগুণ নেই, না মিনারেল, না প্রোটিন, না ফাইবার, কিছুই নেই চিনিতে। ফলে চিনি জাতীয় খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার খিদে পেয়েছে। ইয়েল বিশ্ববিদ্যালয় এ নিয়ে এক গবেষণা করেছিল। তারা দেখেছে চিনি জাতীয় খাবার যারা বেশি খায় তাদের খিদে বেশি এবং খাওয়ার পরিমাণও বেশি। কমে কর্মোদ্যম চিনি শরীরের লেপটিন নামের একটি হরমোনকে বাধাগ্রস্ত করে। লেপটিন হচ্ছে সেই হরমোন যা খাওয়ার সময় আমাদের জানান দেয় যে পেট ভরে গেছে, আর খাওয়ার দরকার নেই। সেই সাথে বলে যে এবার এই শক্তিকে খরচ করো, কাজে নেমে পড়ো। কিন্তু বেশি বেশি চিনি খেলে এই হরমোনটি কমে যায়, ফলে আপনার কর্মোদ্যম কমে আর শরীরে জমে চর্বি। পেটের চর্বি পেটের চর্বি বাড়ে চিনিতে। আর ডাক্তারদের মতে এই চর্বিটি হলো দেহের সবচেয়ে ক্ষতিকর চর্বি, কারণ এ থেকেই বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি হৃদরোগ থেকে শুরু করে বড় বড় রোগগুলো হয়। শুধু কি শরীরেই শেষ? অবসাদ, বিষণ্ণতা। আপনার মনের ওপরও কিন্তু চিনির প্রভাব কম নয়। রক্তের কোষে ব্লাড সুগার জমতে থাকলে ব্রেনে ডোপামিন ও ওপিয়াম এর পরিমাণ কমে যায়, ফলে অবসাদ ও বিষণ্ণতা এসে ভর করে। আসক্তি। কিন্তু এত কিছু জানার পরও চিনি খাওয়া আপনি কমাতে পারেন না কেন জানেন? কারণ চিনি আসক্তি সৃষ্টি করে এবং তা মাদকের মতোই। বিজ্ঞানীরা চিনির ফলে একই ধরনের ডোপামিন নিঃসরণ হতে দেখেছেন ব্রেনে, যা ঘটে কোকেন গ্রহণের সময়ও। নিউরোপ্লাস্টিসিটি গবেষণার এটা সাম্প্রতিক আবিষ্কার যে মাদকাসক্তদের আচরণের সাথে চিনি আসক্তদের আচরণের অনেক মিল। আপনি দেখবেন যারা বেশি চিনি খায় সময় যাওয়ার সাথে সাথে তাদের খাওয়ার পরিমাণও বাড়তে থাকে। প্রতিকার। তাহলে মুক্তি কিভাবে? প্রথমে ভেবে দেখুন র সুগার বা কাঁচা চিনি আপনি কতটা খান, কখন খান, কোন কোন খাবারের সাথে খান। সেটা কি চায়ে,
যদি চা হয় তাহলে ঠিক করুন এখন থেকে আর চায়ে কোনো চিনি খাবেন না। দেশের বাজারে যে চিনি পাওয়া যায় তাতে ক্ষতিকর মাত্রায় আমদানি নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট বা ঘন চিনির অস্তিত্ব পেয়েছেন গবেষকরা। এজন্য গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন। চায়ের মধ্যে সবচেয়ে উপকারী চা হওয়া ছাড়াও গ্রিন টি খাওয়া যায় চিনি ছাড়া। এরপর দেখুন বাইরে গেলে কি কি খাবার আপনি খান যাতে চিনি থাকে। রেস্তোরাঁ বা ফাস্টফুড শপে আমরা অনেকেই কফি আইসটি খেতে যাই। আপনি কি জানেন এক মগ ফ্লেভার্ড কফি ড্রিঙ্কে 8 চামচ পর্যন্ত চিনি থাকতে পারে, বা নিরীহ দেখতে আইসটি থাকতে পারে 5 চামচ চিনি। আবার লো ফ্যাট বা সুগার ফ্রি নামে বাজারে যেসব তথাকথিত স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় তা আসলেই কতটা স্বাস্থ্যকর তা বুঝে নিতে হবে আপনাকে। আপনি কি জানেন লো ফ্যাট ইয়োগার্ট নামে বাজারে যে দই পাওয়া যায় তার 250 মিলিলিটারের একটা কাপেই থাকতে পারে 10 চামচ চিনি। অতএব বর্জন করুন এসব খাবার। তাজা ফল খেতে পারেন। ফলে যে চিনি থাকে তা দেহের জন্য ক্ষতিকর তো নয়ই, বরং উপকারী। তবে ফলের নামে বোতলজাত ফ্রুট জুস খেতে যাবেন না, ওটা একই রকম ক্ষতিকর। মিষ্টি, রসগোল্লা ইত্যাদি পুরোপুরি বর্জন করুন। বিয়ে, উৎসব বা অন্যান্য উপলক্ষে মিষ্টির পরিবর্তে খেজুর খাওয়ার প্রচলন করুন। চিনি বর্জনের এই উদ্যোগ প্রথম আপনি নিজে নিন। কাঁচা চিনি থেকে শুরু করে চিনি মেশানো সব রকম খাবার পানীয় থেকে ধীরে ধীরে সরে আসুন। এরপর পর্যায়ক্রমে বলুন পরিজন, পরিচিত বন্ধুদের। দেখবেন একসময় সমাজের বেশিরভাগ মানুষ চিনি খাওয়ার চেয়ে না খাওয়াতেই অভ্যস্ত হয়ে উঠছে। বর্জন করছে সবাই শরীরের জন্য অতি ক্ষতিকর এই সাদা বিষ। চল ফিরে আসি। তাহলে আমরা মোটামুটি একটু ওয়াকিবহাল হলাম যে ডায়াবেটিস কতটা সাংঘাতিক হতে পারে, আর এই ডায়াবেটিস যদি কারোর শরীরে একবার চলে আসে তাকে যত তাড়াতাড়ি পারবেন ঝেড়ে ফেলুন, আউট করুন বডি থেকে। মহা আপদ। এটা শরীরে এসে জুটলে আরও সব লো ইমিউনিটি ডিজিজগুলোকে, অটো ইমিউনো ডিসঅর্ডার ডিজিজ যেগুলো আছে সেগুলোকে সব ডেকে আনে। যাদের ডায়াবেটিস আছে দেখবেন তার সঙ্গে নয় থাইরয়েড থাকবে, নাহলে সুগার থাকবে, একা ডায়াবেটিস থাকে না, অ্যালার্জি থাকবে, আরও অন্যান্য এরকম অনেক জিনিসপত্র। ঠিক, তাই এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আচ্ছা দেখি কেউ কল করছে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, যাক শোনা যাচ্ছে না, যখন শোনা যাবে আবার বলা যাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এটা কি লাইভ হচ্ছে? হ্যাঁ বলছি যে আমি আপনি, আপনার প্রবলেম আছে ফোনে, হবে না, আরেকবার ট্রাই করুন। কোনো একটা প্রবলেম চলছে। নেক্সট। হ্যালো, বলুন। শুনতে পাচ্ছেন? বলুন। বলছি যে আমার একটা সমস্যা হয়েছে, 2-4 বছর ধরে সমস্যায় ভুগছি। কি লিখে জানাবেন? না না, সমস্যায় ভুগছি, টাওয়ারের জন্য প্রবলেম হচ্ছে হয়তো। বলছি যে আমার মাথার বাঁ দিকটা খুব টান টান ভাব থাকে। এইটা 3-4 বছর টাওয়ার মিস্টেক হচ্ছে। আপনি একটা ব্রেন সিটি স্ক্যান করে নিন, তাহলেই তো ভয়টা কেটে যাবে আপনার। একটা ব্রেন সিটি স্ক্যান করেন আগে। আর বাকি টাওয়ার মিস্টেক হচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। কথা হবে আপনার সঙ্গে। হ্যাঁ নমস্কার, বলুন। সেই চেনা মিউজিক। নমস্কার। বলুন। শুনতে পাচ্ছি, বলুন।
বলুন। হুম। এটা আবার কি কথা? আপনি চা মিষ্টি খাবেন তো তাতে আমার কি, আর তাতে অন্য কারোরই বা কি? আপনি খাবেন চা? হুম, বাড়িতে ট্রাই করে দেখুন, বাড়িতে রিসার্চ করে দেখুন কিভাবে খাওয়া যেতে পারে। ওটা তো আর আমি বলে দিতে পারবো না। আপনি চাটা কিভাবে খাবেন, আপনি চিনি দিয়ে খাবেন কি চিনি ছাড়া খাবেন, অভ্যাসের দাস মানুষ, অভ্যাসের দাস মানুষ। যা অভ্যাস করবে তাই পারবে। চা যখন আবিষ্কার হয়েছিল, আমার চায়ের অনুষ্ঠানটা দেখবেন, তাতে চিনি দেওয়া হতো না, তাই না? তাহলে চিনি দিয়ে যে চা খেতে হবে কোথায় লেখা আছে? ঠিক, তাহলে অভ্যাস করলেই হবে। ওর মধ্যে আদা, তুলসী, মশলা টি, লেমন টি, অনেক কিছু দিয়ে খাওয়া যায়। চিনি দিতেই হবে এমন তো কোনো কথা নেই, কেমন? আর যদি ভাবেন যে এর পরিবর্তে আপনি স্যাকারিন ইত্যাদি খাওয়ার চেষ্টা করবেন, সেটা আরো ক্ষতিকারক। তাহলে আজকে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হলো কিন্তু যে, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো স্যার। বলছি আমি, আমার হাজবেন্ড আপনার কাছে উড়েবেড়িয়া চেম্বারে দেখায়, ঠিক আছে? আগের মাসে দেখিয়েছিলাম, আপনি আমার এনার্জি পাচ্ছিলাম না বলে কোনো কাজে আপনি একটা টনিক দিয়েছিলেন আমাকে, আমি খাচ্ছি। কিন্তু এই দিন 15 হলেও হঠাৎ করে দেখছি যে আমার হাতটা রাতের বেলার দিকে ঝিমঝিম করছে, ডান হাতটা, ডান পাটাও, আর একটু খোলা খোলা দেখি, যেন মনে হচ্ছে মানে স্বাভাবিকের থেকে একটু খোলা। আমি কি 27 তারিখে তো আপনি আসছেন, ওখানে নাম লেখানো হয়েছে। ঠিক আছে, দেখা হবে 27 তারিখ। আসুন, দেখছি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। বলুন। আপনি কানে শুনতে পাচ্ছেন? কানে প্রবলেম আপনার? নমস্কার, বলুন। নমস্কার, আমি আপনাকে দেখিয়েছিলাম, সেই থাইরয়েড আমার 8 ছিল। আপনার ওষুধ আমি খেয়েছি, কিন্তু থাইরোকন আর থাইরোকন আর হচ্ছে 34। হ্যাঁ, ওটা 12 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 12 হয়েছিল। তার জন্য কারেকশন করে দিয়েছে, আমার মাথায় এখনো আছে। হ্যাঁ, তার জন্য কারেকশন করে মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে তো আপনাকে। আচ্ছা আচ্ছা, একটু আমার না মাঝে এখন ওয়েট লস হচ্ছে। দুয়ারে সরকারের চাল খেতে হবে। হ্যাঁ, দুয়ারে সরকারের চাল দিয়ে ভাত খান, দেখবেন ওজন একদম ডবল হয়ে গেছে। না না না, ডাক্তার এটা একটা সলিউশন বলুন না ওকে। যখন আসবেন ওয়েট গেইন টনিকটা নিয়ে যাবেন। ওয়েট গেইন? ওটা খেলে হবে? লোকের হয় তাই বললাম। আচ্ছা আচ্ছা, ওয়েট গেইন। দেখো কিরকম দাম ওটা? বলতে পারবো না, অত ঠিকুজি কুষ্টি নিয়ে থোড়ি বসে আছি। 50-60 হাজারের প্রোডাক্ট আছে, কার এমআরপি কত মনে রাখবো? আচ্ছা, বলুন। হ্যালো, আমি ডক্টর সেন বলছেন? লোকে তাই বলে। দুধ আর শাক বন্ধ করে দিন, সেরে যাবে। আমি খাই না। শাক তো খাচ্ছেন? কিন্তু কিছুই খেতে পারছি না, মানে যা খাচ্ছি মানে ওই রকম আমাশা হয়ে যাচ্ছে, পেটের যন্ত্রণা, আমাশা। চেম্বারে চলে আসুন একদিন যদি সারাতে চান, কারণ আপনার এলাকার কোনো অ্যালোপ্যাথি ডাক্তার নেই আপনার আমাশা সারিয়ে দেখাবে। অ্যালোপ্যাথি সেকশনে আমাশার কোনো ওষুধ নেই, জাস্ট নেই, সুতরাং আপনি ট্রাই করেও পাবেন না।
সেই জন্য সময় করে একদিন চেম্বারে আসতে হবে, ঠিক আছে। ঠিক আছে? ওকে, হ্যাঁ নমস্কার, নমস্কার বাবু। বলুন। আমি সোনামুখী থেকে বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আমার কফের সমস্যা আছে, 2 বছর আগে হয়েছিল। এটা এক্সটার্নাল, মানে ইন্টারনাল নয়, এক্সটার্নাল। কি? বাইরের দিকটা গোড়াটা খুলে যায় আর কি, মনে হচ্ছে ফুলের ভাপড়ের মতন হয়ে যায়। কি? তো এই 1 সপ্তাহ আগে হয়েছিল, তো আমি পাইলেট ওষুধটা নিয়েছিলাম, পাইলস। আয়ুর্বেদিক। তো ওইটা খেয়ে কমে গেছে এখন। ওটাকে টোটালি নির্মূল করার কি উপায় আছে? ওষুধ, মানে কি ওষুধ নিতে হবে? যেগুলো প্রেসক্রিপশন করে দেবো। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে, মানে দেখা করতে হবে। নাহলে আপনি বাড়িতে বসেও করাতে পারেন। আচ্ছা, বাড়িতে বসে- হ্যাঁ, ভিডিও কলিংও করতে পারেন, আসতে হবে এর কোনো মানে নেই। নিচে যে নাম্বার দুটি আছে ওই নাম্বারে হেল্পলাইনে কল করে জানাতে হবে যে আপনি ভিডিও কলে দেখাতে চাইছেন, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। কলিং এর কোনো সময়? শনিবার এবং মঙ্গলবার বিকেল 4টে থেকে। শনিবার মঙ্গলবার? হ্যাঁ, আপনি কল করে যে কোনো সময় বলতে পারেন, এখনও বলতে পারেন, কিন্তু শনিবার আর মঙ্গলবার এই দুটি দিন ভিডিও কলিং হয় বিকেল 4টে থেকে, ঠিক আছে? আচ্ছা, আপনার সব বলে দেবে, হেল্পলাইনে যান, এবার হেল্পলাইনে আচ্ছা, সব বলে দেবে। ঠিক। তো ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে আজকে অনুষ্ঠানটা ফেসবুকে আছে আমাদের সবই মায়া পেজে, ঠিক? যাদেরকে ওষুধের নাম বলে দিয়েছি এবং যারা ডায়াবেটিসে ভুগছেন বিশেষ করে, তাদের কিছু জানার থাকলে ফেসবুকে চলে যান, ওখানে এই অনুষ্ঠানটা বারবার চালিয়ে দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু তথ্য এই অনুষ্ঠানটার মধ্যে দেওয়া থাকলো। আর আপনারও কিছু জানার থাকলে আপনি ওখানে কমেন্টসে লিখুন আপনি এটা জানতে চাইছেন, ঠিক? তাই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদেরই পেজ সবই মায়া। অবারিতদার চলে আসুন, সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, ফেসবুকে গিয়ে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক? বিদায় নিতে হচ্ছে আজকের জন্য, কিছু করার নেই। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়।